হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য সায়েন্সের একটা নতুন কোর্স শুরু করেছি। তো আজকে এই কোর্সের প্রথম ক্লাস হবে। আজকের ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের 17ই আগস্ট 2022-এর ফার্স্ট শিফটের যে সায়েন্সের কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। এছাড়াও সেই কোশ্চেনগুলোর আরো সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো থেকে সেগুলো নিয়েও তোমাদের আমি আলোচনা করব। তো এছাড়াও আমি তোমাদের জন্য ম্যাথ এবং রিজনিং এরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেন করাচ্ছি, তো তোমরা চাইলে সেই ক্লাসগুলোও কিন্তু করতে পারো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম এবং শেষ মৌলটি হলো যথাক্রমে, তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র কি সেটা আমরা একটু জেনে নিই। দেখো, নিউল্যান্ডের অষ্টক সূত্র কি। তো নিউল্যান্ড হচ্ছে একজন ইংরেজ বিজ্ঞানী যার নাম হচ্ছে জন নিউল্যান্ড। তিনি 1866 খ্রিস্টাব্দে সেই সময়ের জ্ঞাত মৌলগুলোকে, মানে যেগুলো জানা ছিল সেই সময় 1866 খ্রিস্টাব্দে, সেগুলোকে পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্ব ক্রমানুসারে সঞ্চিত করেন বা সজ্জিত, মানে সেগুলোকে নিয়েছিল আর কি। ঠিক আছে, তাহলে কে নিয়েছিল? জন নিউল্যান্ড। তাহলে অষ্টক সূত্র কে, এখান থেকে দেখো কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তোমাদের কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, দেখো এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। অষ্টক সূত্র কে দিয়েছে? নিউল্যান্ড দিয়েছে, এটা জানলাম। কত খ্রিস্টাব্দে দিয়েছে সেটাও পড়তে হবে, 1866 খ্রিস্টাব্দে দিয়েছে। কিসের ভিত্তিতে দিয়েছে? পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্ব ক্রমানুসারে, মানে পারমাণবিক গুরুত্ব কম থেকে পারমাণবিক গুরুত্ব বেশিতে যাচ্ছে এই ক্রম অনুসারে সাজিয়েছিল মৌলগুলোকে। ঠিক আছে, আচ্ছা এবার কি কোন কোন মৌলকে নিয়েছে? তিনি সর্বনিম্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌল হাইড্রোজেন দিয়ে শুরু করেন। মানে প্রথম মৌলটা কে ছিল? হাইড্রোজেন, যার পারমাণবিক গুরুত্ব হচ্ছে সব থেকে কম। এবং 56তম মৌল থোরিয়াম দিয়ে ক্রমটি শেষ করেন। তাহলে তার শেষ মৌলটা কি ছিল? থোরিয়াম ছিল। সেটা কততম মৌল? 56তম। মানে তার নিউল্যান্ডের অষ্টক সূত্রে কতগুলো মৌল ছিল? 56টা। ঠিক আছে, তাহলে এগুলো আমরা জানতে পারলাম এখান থেকে। আচ্ছা, তিনি লক্ষ্য করেন যে তিনি প্রতি অষ্টম মৌলের ধর্মাবলী প্রথম মৌলের অনুরূপ হয়। তাহলে তিনি কি লক্ষ্য করেন? যে প্রত্যেকটা অষ্টম মৌলটা প্রথম মৌলের অনুরূপ হয়। ঠিক আছে, মানে প্রথম মৌলের যেরকম ধর্ম, এরকম তার ওই শ্রেণীতে অষ্টম যে মৌলটা থাকছে তারও সেম ধর্ম হবে। ঠিক আছে, আচ্ছা তিনি সঙ্গীতের সাথে এর তুলনা করেন, তাই তিনি একে অষ্টক সূত্র বলেন। আচ্ছা, সঙ্গীতের সাথে কি তুলনা করেছেন? দেখো, সঙ্গীতের সুরগুলো কি কি? সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। তা প্রথমটা হচ্ছে সা দিয়ে শুরু হচ্ছে, আবার অষ্টমেও দেখো সা দিয়ে শেষ হচ্ছে। তাই জন্যই সঙ্গীতের সাথে তুলনা করেছে, তাই এটাকে তিনি অষ্টক সূত্র নাম দেন। মানে 8টা ইয়ে, তাই অষ্টক সূত্র। আচ্ছা, আর কি কি জানতে পারি আমরা? দেখো, নিউল্যান্ডের অষ্টকের মধ্যে এই যে অষ্টক যে টেবিলটা করেছে, টেবিলটা আমার এখানে দেখানো হয়নি, তোমাদের এনসিইআরটির বইয়ে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এগুলো কিন্তু আমি সব এনসিইআরটির বই থেকেই নিয়েছি। এনসিইআরটি দেখো, ত্রিপুরা বোর্ডের কিন্তু বাংলা বই পাওয়া যায়, যেরকম তোমাদের ইংলিশ ভার্সনের বই ঠিক সেম বাংলা ভার্সনের বই ত্রিপুরা বোর্ডের পাওয়া যায়। তোমরা নেটে সার্চ মারবে ত্রিপুরা বোর্ডের বাংলা ভার্সনের 9-10-এর সায়েন্স বই বলে, দেখবা তোমরা বাংলা বই পেয়ে যাবে নেট থেকে। ঠিক আছে, সেটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্রিন্ট আউট করে তোমরা কিন্তু পড়তে পারো। কারণ প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো এসেছিল তার 90% কোশ্চেন কিন্তু এই বই থেকেই এসছে। সব কিন্তু বইয়ের ভিতর থেকে এসছে আর খুঁটিয়ে খুঁটিয়ে এসছে। এবার হয়তো সেগুলো আসতে পারে, আবার সেগুলো নাও আসতে পারে, কিন্তু বেশিরভাগ চান্সই কিন্তু সেগুলো আসার। আর ওগুলো পড়লে আমার তো এমনিই লাগবে। ঠিক আছে, তো সেগুলো পড়লে কোনো বৃথা যাবে না। ঠিক আছে, দেখো তাহলে নিউল্যান্ডের অষ্টকের মধ্যে লিথিয়াম এবং সোডিয়ামের ধর্মাবলী একই রকমের। তাহলে কার কার মধ্যে মিল আছে? লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল আছে। আর লিথিয়ামের পরবর্তী অষ্টম মৌলটি কি? সোডিয়াম। মানে লিথিয়ামের সাথে 8 নম্বর, লিথিয়াম যদি প্রথম নম্বরে দেয় তাহলে তার পরের অষ্টম মৌলটি কি হবে? সোডিয়াম। এইভাবে, হ্যাঁ, এগুলো পড়ে নেবে, কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল গতবারে, তো এবারেও সেরকমই কিন্তু আসতে পারে। একইভাবে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ধর্ম একে অপরের অনুরূপ। তাহলে আমি কি কি পেলাম? লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের মিল আছে, আর বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ধর্মের মিল আছে। তাহলে এগুলো আমরা সবকিছু জানতে পারলাম এই পুরো অষ্টক সূত্র থেকে। ঠিক আছে, আচ্ছা তার আমার কোশ্চেনটা কি ছিল? নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম এবং শেষ মৌলটি কি? তাহলে প্রথম মৌলটি কি পেলাম? হাইড্রোজেন। আর শেষ মৌলটি কি পেলাম? শেষ মৌলটি ছিল থোরিয়াম। তাহলে অপশন বি হবে, হাইড্রোজেন আর থোরিয়াম শেষ মৌলটা। ঠিক আছে, এই যে প্রথম মৌলটি হাইড্রোজেন এবং 56তম মৌলটি থোরিয়াম। ঠিক আছে, তারপরেরটা দেখো, এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়েছে। হ্যাঁ, FeSO4 Fe2O3 SO2 SO3। তা এগুলোর সমতা বিধান করতে বলেছে, মানে ব্যালেন্স করতে বলেছে। ব্যালেন্স করে PQRS দিয়ে দিয়েছে, এই জায়গাগুলোতে কি বসবে?
দেখো এই বিক্রিয়াটাও কিন্তু তোমাদের কিন্তু ওই এনসিইআরটির বইয়ে পুরো রয়েছে। এই দেখো এই বিক্রিয়াটা এখানে দিয়েছে, তা আমি ব্যালেন্স করাটা একটু শিখিয়ে দিই। দেখি কি ছিল, আমি একটু লিখি। হ্যাঁ, কি ছিল? FeSO4 তীর দিয়েছে, কি কি দিয়েছে? Fe2O3 প্লাস SO2 প্লাস SO3। আচ্ছা দেখো Fe এখানে এক জায়গায় রয়েছে, তো আমার প্রথম কাজ হবে যে এক জায়গায় রয়েছে তাকে দেখা। Fe এখানে একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, তাহলে আমার ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? ডান পাশে দুটো রয়েছে, বা পাশে একটা রয়েছে, তাহলে আমাকে 2 দিয়ে তো গুণ করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। তার মানে আমার Fe এর জায়গায় 2 বসাচ্ছে, মানে এই যে এখানে কি ছিল দেখো, P এর জায়গায় দেখো 2। তা আমি যদি একটু অপশনটা খেয়াল করি, P এর জায়গায় 2 দেখো এই একটাতেই আছে, প্রথমটাতেই আছে, P এর জায়গায় 2। তাহলে Q এর জায়গায় কত? Q মানে Fe2, Q এর জায়গায় দেখো 1 আছে, 1 মানে আমি কিছু লিখলাম না। আর এর জায়গাতেও কত? আর এর জায়গাতেও দেখো 1 আছে, SO2 তেও আমি কিছু লিখলাম না, 1। এবার আমি দেখি ব্যালেন্স কি হয়েছে। দেখো S বাদিকে কটা? দুটো আছে। ডান পাশেও দেখো এখানে একটা, এখানে একটা, দুটো আছে। ও কতগুলো আছে বাদিকে? 4 দুগুণে 8টা। ডান পাশে কতগুলো? 3টে, এখানে দুটো 5টা, এখানে 3টে 8টা। তার মানে আমার ব্যালেন্স হয়ে গেল। আর আমি প্রথমটা দেখেই আমি যদি অপশন গুলো ফলো করি তাহলেও আমার কিন্তু বেরিয়ে যাবে। আর পুরোপুরি দেখো অপশন যদি ঘুরিয়ে দেয় তাহলে তো আমি করতে পারবো না, তাই আমাকে এইভাবে দেখে নিতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু সব বইয়ের বিক্রিয়া, বইয়ের বিক্রিয়াগুলোই কিন্তু সবকিছু দিয়েছে, এনসিইআরটির বইয়ে সবকিছু কিন্তু আছে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে জিপসামকে উত্তপ্ত করে এক্স একটি রাসায়নিক যৌগ তৈরি করা হলো। এটি একটি সাদা পাউডার এবং এটি অগ্নি প্রতিরোধক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। তাহলে দেখো জিপসামকে উত্তপ্ত করে না এই প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়। প্লাস্টার অফ প্যারিস একটি সাদা পাউডার, ঠিক আছে। এবার দেখি প্লাস্টার অফ প্যারিস জিনিসটা কি, একটু দেখি প্লাস্টার অফ প্যারিস থেকে আরো কি কি কোশ্চেন আসতে পারে। দেখো প্লাস্টার অফ প্যারিস কি, দেখো এগুলো কিন্তু সব বইয়ের থেকে আমি নিয়েছি, হ্যাঁ বইয়ের মধ্যে আছে। জিপসামকে 373 কেলভিন উষ্ণতায় যদি উত্তপ্ত করলে এটি জলের অণু ত্যাগ করে দেয় এবং ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটে পরিণত হয়। এর সংকেতটা কি? CaSO4 হাফ H2। এই ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেটের সংকেতই হচ্ছে এইটা, এটাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, এটাকেই বলে প্লাস্টার অফ প্যারিস। তাহলে প্লাস্টার অফ প্যারিস কে কি কি আসতে পারে এখান থেকে? আচ্ছা নিচে আমি লিখে দিয়েছি, দেখো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট আসতে পারে। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। আর কি আসতে পারে? প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? CaSO4 হাফ H2O। ঠিক আছে, এটা কিন্তু একটু আলাদা রকমের সংকেত, এটা কিন্তু মুখস্থ করবে। হ্যাঁ, ক্যালসিয়াম সালফেট তার সাথে হাফ H2O। আর কাকে উত্তপ্ত করলে? জিপসামকে। কত উষ্ণতায়? 373 কেলভিন উষ্ণতায়। এগুলো কিন্তু এরকম খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস পড়তে হবে, যেখানে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা তারপরে দেখি আর কি আছে। তারপর দেখো প্লাস্টার অফ প্যারিস একটি সাদা পাউডার, এগুলো সব ছিল হ্যাঁ বইয়ের মধ্যে। এবং জল যোগ করলে এটি পুনরায় জিপসামে পরিণত হয়। জল বের করে নিলে, জিপসাম থেকে জল বের করে নিলে প্লাস্টার অফ প্যারিস হচ্ছে। আবার যদি প্লাস্টার অফ প্যারিসের মধ্যে জল যোগ করি তাহলে আবার জিপসামে পরিণত হবে এবং শক্ত কঠিন পদার্থ উৎপন্ন করে। এই যে বিক্রিয়াটা দিয়ে দিয়েছে CaSO4 হাফ H2, এর সাথে যদি আমি 1.5 অণু জল যোগ করি, তাহলে দেখো নরমালি কিন্তু আমি 1.5 অণু করি না, হ্যাঁ কিন্তু এই বিক্রিয়াটার ক্ষেত্রে কারণ দেখো এর মধ্যে হাফ অণু জল রয়েছে, তাই আরো 1.5 অণু জল যোগ করে CaSO4 2H2 উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে জিপসামের সংকেত CaSO4 2H2। আচ্ছা এইবার দেখো কি বলছে, প্লাস্টার অফ প্যারিসে জলের অর্ধেক অণু কেলাস জল দেখতে পাওয়া যায়। এখানে দেখো জলের অর্ধেক অণু রয়েছে না, হাফ H2 মানে কি? জলের অর্ধেক অণু। কেন এরকম হয় বা কেন এরকম লেখা হয়? দেখো এটিকে এভাবে লেখা হয় কারণ এর দুটি সংকেত এককে এক অণু জল সংযোজিত থাকে। কারণ কি? কারণ এর সংকেতটা অনেক সময় 2CaSO4 H2O লেখা হয়, মানে দুটো CaSO4 এর মধ্যে এক অণু জল থাকে, এই কারণে। আর তাহলে একটার মধ্যে কতটা থাকবে? একটা CaSO4 এর মধ্যে হাফ অণু থাকবে। ঠিক আছে, অনেক জায়গায় 2CaSO4 H2O লেখা থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্লাস্টার অফ প্যারিসের কি পেলে? এখানে সাদা পাউডার বলেছিল, দেখো এখানে এই যে প্লাস্টার অফ প্যারিস একটি সাদা পাউডার। ঠিক আছে, আচ্ছা প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার কি? প্লাস্টার অফ প্যারিসের ব্যবহার দেখো ভাঙা হাড়কে জোড়া লাগানোর জন্য প্লাস্টার করে দেয়, তোমরা জানো সেটা। এছাড়াও কি খেলনা তৈরিতে, সাজসজ্জার জিনিসপত্র তৈরিতে, দেওয়ালকে মসৃণ করতে, এইসব কাজেও কিন্তু প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করা হয়। তাহলে আমি কি কি পেলাম? জিপসামকে উত্তপ্ত করে কি তৈরি হয়? প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়। এছাড়াও প্লাস্টার অফ প্যারিস, সাদা পাউডার, এগুলো পেলাম। এগুলোই ছিল প্রশ্নটাতে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে ধোঁয়া ভর্তি ঘরে সূক্ষ্ম ছিদ্রের মধ্যে আলো প্রবেশ করলেও সেটাকে দেখতে পাওয়া যায়। এটা আলোর কোন ধর্মের জন্য? দেখো এটা আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। এবার আলোর বিক্ষেপণের জন্য আমরা কি কি পাই সেগুলো একটু দেখে নিই। দেখো আলোর বিক্ষেপণের উদাহরণ কোনগুলো? আলোর বিক্ষেপণের উদাহরণ যেমন আকাশের নীল রং। আকাশের নীল রং কিসের জন্য হয়? আলোর বিক্ষেপণের জন্য। গভীর সমুদ্রের জলের রং, সেটাও হয় আলোর বিক্ষেপণের জন্য। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের রক্তিমা, এগুলো সব আলোর বিক্ষেপণের উদাহরণ। তাহলে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের রক্তিমা বা লাল যে রংটা হয় সেটা কিসের জন্য হয়? সেটা হয় আলোর বিক্ষেপণের জন্য। আকাশের নীল রং কিসের জন্য? আলোর বিক্ষেপণের জন্য।
আচ্ছা, টিন্ডাল এফেক্টটা কি দেখো, ধোঁয়া, ছোট ছোট জলবিন্দু, ভাসমান ধূলিকণা, বায়ুর অণু, এগুলো সবাই কোলয়েডীয় কণাদের দ্বারা আলোর বিক্ষেপণের ঘটনাটিকেই এগুলো হচ্ছে কোলয়েডীয় কণা, ঠিক আছে? কোলয়েড তোমরা জানো, আমি আরো ডিটেলসে পড়াবো, আমি যখন এই ক্লাসগুলো করাবো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, তখন আমি আরো ডিটেলসে বলে দেবো সবকিছু, ঠিক আছে? আলোর এই বিক্ষেপণের ঘটনাটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। আলো যে বিক্ষেপিত হয় কোলয়েডীয় কণা দ্বারা, বিভিন্ন কোলয়েডীয় কণা যেমন ভাসমান ধূলিকণা, ছোট ছোট জলবিন্দু, এগুলোর দ্বারা যে বিক্ষেপিত হয় আলো, সেটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এর মধ্যেই দেয়া ছিল, আলোর বিক্ষেপণের মধ্যেই দেখবা ধোঁয়া ভর্তি একটি ঘরে কোনো ছোট ছিদ্রের মধ্যে দিয়ে সূর্যরশ্মি প্রবেশ করলে সেটা দেখা যায় এটা আলোর বিক্ষেপণের জন্য। তারপরে গভীর জঙ্গলের মধ্যে গাছের পাতার আচ্ছাদনের ভেতর দিয়েও আমরা টিন্ডাল এফেক্ট প্রত্যক্ষ করতে পারি। টিন্ডাল এফেক্ট প্রত্যক্ষ করতে মানে আমরা ওই জিনিসটাকে দেখতে পাই, আলোর জিনিসটাকে। আচ্ছা, তাহলে এইগুলো গেল টিন্ডাল এফেক্ট বা এই আলোর বিক্ষেপণের উদাহরণগুলো বললাম। তারপরে দেখো কি এসছে। আচ্ছা, এইডস এর সম্পূর্ণ নাম কি? দেখো এইডস এর সম্পূর্ণ নাম সবাই জানে, অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, মানে অপশন এ হবে। দেখো এইডস কোন ভাইরাসের থেকে হয়? এইচআইভি ভাইরাসের থেকে। তা এইচআইভি ভাইরাসের ফুল ফর্মটাও কিন্তু জানতে হবে। এইচআইভি এর ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটাও কিন্তু জানতে হবে। হ্যাঁ, এগুলোও কিন্তু আসবে, আরো ডিটেলস এর ভিতর থেকে কিন্তু সবকিছু পড়তে হবে। তারপরেরটা, আচ্ছা দেখো, বলছে বৈদ্যুতিক মোটরের কোন অংশটি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেয়? বৈদ্যুতিক মোটরের বিভিন্ন অংশ আছে, ব্রাশ একটা অংশ, কুণ্ডলী, এরকম নানা আর্মেচার, এরকম নানান রকম সব অংশ আছে। তার মধ্যে দেখো বিভক্ত রিং বলে একটা অংশ আছে, যেটা কি করে? তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেয়, ঠিক আছে? আচ্ছা, এবার বৈদ্যুতিক মোটর সম্পর্কে আমরা একটু জানি কি। দেখো বৈদ্যুতিক মোটর কি? বৈদ্যুতিক মোটর হচ্ছে একটি ঘূর্ণায়মান যন্ত্র যেটা ঘোরে। আর এটা কি করে? এটি ঘুরে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, মানে কারেন্ট দিলে এটা কি করে? এটা তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে মানে ঘুরতে সাহায্য করে। আচ্ছা, বৈদ্যুতিক মোটরের বিভিন্ন যন্ত্রাংশ যেমন বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, মিক্সার, ওয়াশিং মেশিন প্রভৃতিতে ব্যবহার করা হয়, কম্পিউটার, এমপি3 প্রভৃতিতে এইসব জায়গাতে বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। আচ্ছা, কমিউটেটরটা কি? এটা একটা বৈদ্যুতিক মোটরেরই একটা অংশ। কমিউটেটর হলো একটি যন্ত্র যেটি একটি বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেয়, এই জিনিসটাকে কমিউটেটর বলে। আর বৈদ্যুতিক মোটরে কমিউটেটর হিসেবে কে কাজ করে? তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টাতে কে কাজ করে? বিভক্ত রিং কমিউটেটর হিসেবে কাজ করে। এখানে এই কোশ্চেনটাই দিয়েছিল যে কমিউটেটর হিসেবে এই আহ, তড়িৎ প্রবাহের অভিমুখ কে উল্টে দেয় বৈদ্যুতিক মোটরে? দেখো এই কোশ্চেনটাই দিয়েছিল, কোন অংশটি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেয়? তাহলে যে অভিমুখ উল্টে দেয় তাকে কি বলে? কমিউটেটর বলে। আর এখানে কে উল্টে দেয়? কমিউটেটরের কাজটা কে করে? বিভক্ত রিং করে, ঠিক আছে? তারপরে আচ্ছা দেখো কি বলছে, বলছে ক্লোর, এগুলো সব কিন্তু কোশ্চেন এসছিল। হ্যাঁ, দেখো ক্লোর অ্যালকালি পদ্ধতিতে যে তিনটি যৌগ তৈরি হয় সেগুলো কি কি? তাহলে ক্লোর অ্যালকালি, দেখো ক্লোর নামের মধ্যেই কি আছে? ক্লোরিন আছে। আর অ্যালকালি বলতে কি আছে? অ্যালকালাইন যুক্ত যেসব যৌগ সেগুলো রয়েছে। এবার আসি, দেখো ক্লোর অ্যালকালি পদ্ধতিটা কি। দেখো কি বলছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে যখন, আচ্ছা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের, আবার দেখো ব্রাইন লিখেছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে আবার বলা হয় ব্রাইন, ঠিক আছে? তাহলে ব্রাইন কি? ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। এটাও কিন্তু আসতে পারে। তা সোডিয়াম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু সবকিছু পড়তে হবে, হ্যাঁ, ভিতর থেকে অনেক যা কিছু আসতে পারে। আগের বার কিন্তু এরকমই এসছে, আমি কোশ্চেন গুলো করাবো, দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো বই জুড়ে কিন্তু কোশ্চেন এসছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হয় তখন ইহা বিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ওটা সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। আর এই পদ্ধতিটিকে ক্লোর অ্যালকালি পদ্ধতি বলা হয়, ঠিক আছে? কেন বলা হয়? কারণ উৎপন্ন পদার্থগুলো কি কি? একটা হচ্ছে ক্লোর অর্থাৎ ক্লোরিন, এবং অ্যালকালি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষার একটা, ওই জন্য একে বলা হয় কি? ক্লোর অ্যালকালি পদ্ধতি। তা এর সমীকরণটা কি? 2NaCl, সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ বলেছে, তাহলে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl ছিল তার জলীয় দ্রবণ, মানে তার সাথে জল যোগ করেছে। জল যোগ করলে কি হয়? তড়িৎ প্রবাহ যদি চালনা করি এর উপর দিয়ে, তাহলে কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, ক্লোরিন উৎপন্ন হয়, আর হাইড্রোজেন উৎপন্ন হয়, তাই জন্য নাম হচ্ছে ক্লোর অ্যালকালি। ক্লোরিন উৎপন্ন হচ্ছে তাই ক্লোর, আর অ্যালকালি বা এই ক্ষার উৎপন্ন হচ্ছে তাই জন্য নাম হচ্ছে ক্লোর অ্যালকালি, ঠিক আছে? তাহলে এখানে কি কি উৎপন্ন হচ্ছে? ক্লোরিন উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে ক্লোর অ্যালকালি পদ্ধতিতে। তাহলে আমার অপশন কি কি ছিল? ক্লোরিন, হাইড্রোজেন আর সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে অপশন হবে ক্লোরিন, হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন সি হবে।
তারপরে আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সম্পর্কে নিম্নলিখিত কোন উক্তিগুলি সঠিক। দেখো একটা গোলীয় দর্পণ কিরকম হয়, ধরো দুই ধরনের গোলীয় দর্পণ, একটা অবতল দর্পণ একটা উত্তল দর্পণ। তো আমি একটা অবতল দর্পণ এখানে এরকম আঁকছি, এরকম করে এটা ধরো একটা দর্পণ। আচ্ছা এটা হচ্ছে মেরু, একেবারে মিডিলের এই পয়েন্টটা হচ্ছে মেরু, যেখানে প্রধান অক্ষ গোলীয় দর্পণকে ছেদ করে সেটাই হচ্ছে মেরু। এটা ধরো মিডল পয়েন্ট, এটা হচ্ছে মেরু। আচ্ছা এরকম জায়গায় কি থাকে, ফোকাস থাকে, ফোকাস। আর এইটা হচ্ছে প্রধান অক্ষ, এই যে রেখাটা টেনেছি যেটা মিডল দিয়ে যাচ্ছে মেরু দিয়ে, সেটাকেই বলে প্রধান অক্ষ। আচ্ছা তাহলে ফোকাস, মেরু থেকে যেই দূরত্বে ফোকাস আছে, ফোকাস থেকে ঠিক সেই দূরত্বেই এদিকে কে থাকবে, বক্রতা কেন্দ্র থাকে। বক্রতা কেন্দ্রটা আবার কি, এই যে গোলকটাকে কমপ্লিট করলে, এই গোলকটাকে কমপ্লিট করলে এরকম বড় সড়ো একটা গোলক হবে, তাহলে যেই গোলকটার যে কেন্দ্রটা হয় সেটাই হচ্ছে ওর বক্রতা কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো জানতে হবে। এবার দেখো কি বলেছে, তাহলে প্রধান অক্ষ, প্রধান অক্ষ কোনটা, এটা হচ্ছে প্রধান অক্ষ। দর্পণ কোনটা, এটা হচ্ছে দর্পণ। তাহলে প্রধান অক্ষ দর্পণের সাথে অভিলম্ব, প্রধান অক্ষ সবসময় দর্পণের সাথে অভিলম্বই হয় বা লম্বই হয়। ঠিক আছে, তা 1 নম্বর উক্তিটা একদম সঠিক। তারপরটা কি বলছে দেখো, আপতন বিন্দু সর্বদা প্রধান অক্ষের উপর অবস্থিত হবে। আপতন বিন্দু বলতে দেখো কোনো আলোক রশ্মি যদি আসে, আলোক রশ্মি এরকম করে আসতে পারে, 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 নানান রকম করে আসতে পারে। তা আলোক রশ্মি কি সর্বদা প্রধান অক্ষের উপর অবস্থিত হবে না? প্রধান অক্ষের উপর অবস্থিত হবে না, ও যেখানে সেখান দিয়ে আসতে পারে, প্রধান অক্ষের উপর হতেও পারে আবার নাও হতে পারে। তা এই 2 নম্বর পয়েন্টটা কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর কি বলছে, প্রধান ফোকাস সর্বদা প্রধান অক্ষের উপর অবস্থিত। আচ্ছা এই যে এফটা লিখেছি না, এই এখানটাতেই থাকে প্রধান ফোকাসটা, তাহলে প্রধান ফোকাস কিন্তু সর্বদা প্রধান অক্ষের উপরই অবস্থিত হয়, আর বক্রতা কেন্দ্রও সর্বদা প্রধান অক্ষের উপরই থাকে। তাহলে প্রধান ফোকাস সর্বদা প্রধান অক্ষের উপর অবস্থিত, মানে 3 নম্বরটাও সঠিক। তাহলে এখানে আমরা কি কি পেলাম, 1 নম্বরেরটা সঠিক আর 3 নম্বরেরটা সঠিক, মানে বোথ 1 and 3। আচ্ছা এটা ইংলিশে লেখা হয়ে গেছে, তাহলে এ নম্বর অপশনটা সঠিক হবে। তারপরেরটা, আচ্ছা এখানে দেখো একটা সমীকরণ দিয়েছে, কি বলছে, এই সমীকরণটি সমতা বিধান করলে কত অণু জল এবং কার্বন ডাই অক্সাইড লাগবে। দেখো ক্লোরোফিল ও সূর্যের, এটা দেখো এটা হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণ। সালোক সংশ্লেষের সমীকরণটা কি ছিল তোমাদের মুখস্থ করতে হবে, 6CO2 প্লাস 12H2O বিক্রিয়া করে, দেখবা লেখা ছিল উপরে সূর্যালোক আর নিচে ক্লোরোফিল, এরকম কিন্তু লেখা ছিল, তাই না? এটা পুরো মুখস্থ করে ফেলতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আসবে। কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। ঠিক আছে, তাহলে দেখো আমাকে কি বলেছে, কত অণু জল এবং কত অণু কার্বন ডাই অক্সাইড লাগবে। তা কত অণু জল লাগছে আমার, 12 অণু জল লাগছে, আর কত অণু কার্বন ডাই অক্সাইড লাগবে আমার, 6 অণু। তার মানে কত কত হবে, জলটা আগে বলেছে কার্বন ডাই অক্সাইড পরে বলেছে, মানে 12 আর 6 হবে। আচ্ছা এখানে অপশনে নেই, কিন্তু অপশন এখানে ভুল দিয়েছে। হ্যাঁ এই কোশ্চেনটাতে কিন্তু ভুলই ছিল, অপশন অপশন 4টেই ভুল ছিল, উত্তর কি হবে 12 আর 6। ঠিক আছে, মানে 12 অণু জল লাগবে আর 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মেরুদণ্ডী প্রাণীদের যকৃতের কোষগুলিতে এদের মধ্যে কোন কাজটি করে। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম দুই ধরনের হয়, একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই সম্পর্কে আমরা আরো ডিটেলসে যেই কোর্সটা করব সেই ক্লাসে আমরা কিন্তু পড়বো। ঠিক আছে, তো এখানে তোমাদের বলে দিই, মেরুদণ্ডী প্রাণীদের এই বিষাক্ত পদার্থ ড্রাগের নির্বিষ্করণে সাহায্য করে, এটা তোমাদের বইয়ে আছে, ওই বইয়েই এগুলো সব কোশ্চেন কিন্তু ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দিয়েছে। হ্যাঁ এছাড়াও মসৃণ এন্ডোপ্লাজমে কিন্তু ফ্যাট সংশ্লেষ করে, কিন্তু বলেছে দেখো মেরুদণ্ডী প্রাণীদের যকৃতের কোষগুলিতে কি কাজ করে, তো যকৃতের কোষের যে বিষাক্ত পদার্থ রয়েছে সেগুলো নির্বিষ্করণের কাজ করে, নির্বিষ্কারণে না নির্বিষ্করণের হবে, হ্যাঁ নির্বিষ্করণে সাহায্য করে, তো অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে শ্বসনের কোন বিক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন। দেখো দুই ধরনের শ্বসন হয়, একটা সবাত শ্বসন, একটা অবাত শ্বসন। সবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না। ঠিক আছে, তো সবাত শ্বসন অবাত শ্বসনে নানান রকম সব বিক্রিয়াগুলো হয়। দেখো এখানে একটা ছক দিয়েছে, এই বইয়ের মধ্যে একটা ছক দিয়েছে। প্রথমে দেখো গ্লুকোজ 6 কার্বনযুক্ত মৌল, সেটা সাইটোপ্লাজমের উপস্থিতিতে কিসে হয়, মানে সাইটোপ্লাজমে হয় বিক্রিয়াটা, পাইরুভেটে পরিণত হয়। পাইরুভেটটা আবার কি, 3 কার্বন যুক্ত মৌল। তাহলে এখান থেকে এটাও কিন্তু কোশ্চেন আসে, পাইরুভেটে যে পরিণত হয় গ্লুকোজটা সাইটোপ্লাজমে, তো পাইরুভেটটা কয় কার্বন যুক্ত মৌল, 3 কার্বন যুক্ত মৌল, এটা আসতে পারে। এবার এই পাইরুভেটটা
অক্সিজেনের অনুপস্থিতিতে আর ইস্টের সহায়তায় কিসে কিসে পরিণত হচ্ছে? ইথানলে, কার্বন ডাই অক্সাইডে, আর শক্তি। ইথানল হচ্ছে 2 কার্বন যুক্ত যৌগ, ঠিক আছে? তাহলে দেখো পাইরুভেট অক্সিজেনের অনুপস্থিতিতে ইথানলে পরিণত হয়। আমার এখানে অপশনটা দেখো কি ছিল, পাইরুভেট ইথানলে রূপান্তর, আর অক্সিজেন প্রয়োজন বলেছে, তার মানে 1 নম্বর অপশন কেটে গেল, হবে না। তারপরেরটা দেখি কি আছে। দেখো পাইরুভেট অক্সিজেনের অভাব, তার মানে কি অক্সিজেনের অনুপস্থিতিতেই ল্যাকটিক অ্যাসিড ও শক্তি উৎপন্ন করছে। তাহলে আমার অপশন কি ছিল? পাইরুভেট, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের অপশন এরকম ছিল না, আচ্ছা বাদ দিই। তারপরে দেখো পাইরুভেট অক্সিজেনের উপস্থিতিতে কিসে কিসে পরিণত হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তিতে পরিণত হচ্ছে। আর এটা কোথায় সংঘটিত হচ্ছে? এই বিক্রিয়াটা মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হচ্ছে। তাহলে পাইরুভেট কিসে পরিণত হচ্ছে? অক্সিজেনের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে অপশন দেখে আছে নাকি? এই দেখো সি নম্বর অপশন, দেখো পাইরুভেটের কার্বন ডাই অক্সাইড, জল আর শক্তিতে রূপান্তর হচ্ছে, তার মানে এই সি নম্বর অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। বলছে একটি আলোকরশ্মি একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের উপর দিয়ে এসে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের মধ্যবর্তী কোণ কত? দেখো একটা আগে অবতল দর্পণ আঁকি, একটু আগে এঁকেছিলাম ওরকম টাইপেরই হবে। এটা হচ্ছে অবতল দর্পণ, আচ্ছা এটা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এইটা হবে মেরু, এটা হবে ফোকাস মানে এফ, আর এখানে হবে বক্রতা কেন্দ্র মানে সি দিয়ে লিখে। এবার কি বলছে দেখো, বলছে একটি আলোকরশ্মি একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের উপর দিয়ে এসে আপতিত হলে, তার মানে আলোকরশ্মিটা দেখো এরকম করে এসে বক্রতা কেন্দ্রের উপর দিয়ে মানে এরকম করে আপতিত হয়, মানে এটা হচ্ছে আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের উপর দিয়ে এভাবে আপতিত হয়। তাহলে দেখো কোনো আলোকরশ্মি অবতল দর্পণের যদি বক্রতা কেন্দ্রের উপর দিয়ে আপতিত হয়, তাহলে সে কি করে? তাহলে সে যেই পথে এসেছিল সেই পথেই ঠিক ফিরে যায়। কি হয়? সে যেই পথে এসেছিল ঠিক সেই পথেই সে ফিরে চলে যায়। আচ্ছা, আর আলোকরশ্মি যদি ফোকাসে উপর দিয়ে এসে আপতিত হয় তাহলে কি হয়? এই দেখো আলোকরশ্মি যদি ফোকাসের উপর দিয়ে এসে আপতিত হয় তাহলে সে প্রধান অক্ষের সমান্তরালে চলে যায়। এগুলো কিন্তু জানতে হবে, হ্যাঁ আমি পরে তোমাদের এগুলো সব কিন্তু করাবো, হ্যাঁ এগুলো জানতে হবে। তাহলে এখানে কি হবে? তাদের মধ্যবর্তী কোণটা কি ছিল? যেই পথে ছিল সেই পথেই ফিরে যাচ্ছে, মানে এখানে মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হচ্ছে। তারপরেরটা কি বলছে দেখো, শ্বসনতন্ত্রের কোন অংশটি বায়ুপথ চুপসে দিতে বাধা দেয়? দেখো এটা হবে হচ্ছে তরুণাস্থি নির্মিত বলয়। তরুণাস্থি নির্মিত বলয়ের কাজই হচ্ছে বায়ুপথটাকে পুরোপুরি আটকে দেওয়া, ঠিক আছে? এই ভুল বললাম, মানে বায়ুপথটাকে যাতে বন্ধ না হয়ে যায়, চুপসে না যায়, সেটাকে বাধা দেওয়া, সেটাই কাজ হচ্ছে তরুণাস্থি নির্মিত বলয়ের। তারপরেরটা দেখো কি বলছে, বলছে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট, বৈদ্যুতিক বাতিতে জানো ফিলামেন্ট হয়, ফিলামেন্টটা কিসের সরু হয় আর লম্বা হয়? কেন ওটা সরু আর লম্বা করা হয়? কারণ দেখো ওর মধ্যে দিয়ে উচ্চ রোধের জন্য, ঠিক আছে? উচ্চ প্রবাহ মাত্রার জন্য হবে না, উচ্চ রোধের জন্য, উচ্চ বিভবের জন্যও হবে না, এটা হবে হচ্ছে উচ্চ রোধের জন্য, যাতে রোধ তার মধ্যে বেশি হয় তাই জন্য বাতির ফিলামেন্টটা। আচ্ছা ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় সেগুলোও জানতে হবে, টাংস্টেনের, তা উচ্চ রোধের জন্য এটা করা হয়। তারপরে দেখো বলছে ফিউজ তার সম্পর্কিত এদের মধ্যে কোন উক্তিগুলি সঠিক? কতগুলো উক্তি দিয়েছে, কি কি? একটা বলছে ফিউজ তার টিন ও সীসার সংকর ধাতু নির্মিত, একটা বলছে ফিউজ তার লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, একটা বলছে ফিউজ তারের উপাদানটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। তা আমরা ফিউজ তার সম্পর্কে একটু পড়ে নি, জেনে নি, হ্যাঁ তাহলে ফিউজ তার কি? ফিউজ তার টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি, খুব ইম্পর্টেন্ট। ফিউজ তার কোষে যুক্ত থাকে, ফিউজ তার হচ্ছে তড়িৎ বর্তনীতে শ্রেণী সমবায়, তাহলে কোন সমবায় যুক্ত থাকে? শ্রেণী সমবায় যুক্ত থাকে। আর এটা কি করে? অতিরিক্ত প্রবাহের জন্য বর্তনীকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। তাহলে ফিউজ তারের কাজ কি? যাতে কোনো বাই চান্স যদি কারেন্ট বেশি পরিমাণে প্রবাহিত হয়ে যায় তাহলে পুরো বর্তনীটাকে বা পুরো বাড়ির তড়িৎ ব্যবস্থাকে যাতে বিচ্ছিন্ন না করে দেয়, যাতে মানে জ্বালিয়ে না দেয়। দেখা গেল খুব কারেন্ট চলে গেল, মানে খুব কারেন্ট প্রবাহিত হলে একেবারে আগুন ধরে যেতে পারে, তা সেই অবস্থাটা না হওয়ার জন্যই কি করে? ফিউজ তার নিজে গলে যায়, গলে গিয়ে কি করে? বর্তনীর তড়িৎ প্রবাহকে পুরো বিচ্ছিন্ন করে দেয়, তার ফলে আর আগুন ধরার সম্ভাবনা থাকে না। আচ্ছা ফিউজ তারের কি হয়? রোধ বেশি হয়, মানে এবং উপাদানের গলনাঙ্ক কম হয়, ঠিক আছে? ফিউজ তারের রোধ বেশি যাতে ওর মধ্যে দিয়ে কারেন্ট বেশি না যেতে পারে, এবং ওর উপাদানের গলনাঙ্ক কম হয়। উপাদানের গলনাঙ্ক কম হওয়ার ফলে কি হয়? যাতে একটুতেইও গলে যেতে পারে, বা একটু বেশি কারেন্ট প্রবাহিত হলেইও গলে যেতে পারে। আচ্ছা তাহলে আমার এখানে
ইয়েতে কি ছিল, ফিউজ তার টিন ও সীসার সংকর ধাতু নির্মিত, এটা তো পেলামই, তার মানে 1 নম্বরটা তো হবেই, ঠিক আছে। 2 নম্বরটাতে কি লাইভ তারের সাথে যুক্ত থাকে, ফিউজ তার লাইভ তারের সাথেও যুক্ত থাকে, এটাও ঠিক আছে। আর একটা কি বলেছে, ফিউজ তারের উপাদানটি উচ্চ গলনাঙ্ক, একদমই না, ফিউজ তারের উপাদানটি নিম্ন গলনাঙ্ক হয়, গলনাঙ্ক কম, উচ্চ গলনাঙ্ক হলে তো তাহলে তো গলবেই না গরম হলে, তাহলে আরো কি করে আটকাবে, তাহলে কোন দুটো সঠিক, 1 ও 2, মানে অপশন বি তে দেখো 1 ও 2টা আছে, তাহলে এটা হবে। তারপরেরটা, আচ্ছা বলছে দেখো এদের মধ্যে কোন যৌগটি বা যৌগগুলি সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়, সিলভার ক্লোরাইড, সিলভার অক্সাইড, সিলভার ব্রোমাইড, সিলভার ক্লোরাইড ও সিলভার ব্রোমাইড উভয়। দেখো সিলভার ক্লোরাইডও ব্যবহৃত হয় সাদা কালো ফটোগ্রাফিতে, সিলভার ব্রোমাইডও ব্যবহৃত হয়, তাহলে এখানে কিন্তু এই ডি নম্বর অপশনটা হবে, এটা দুজনাই ব্যবহৃত হয়, একা হয় না, সিলভার ক্লোরাইডও হয় আবার কোথাও কোথাও সিলভার ব্রোমাইড, মানে দুটোই হবে, ঠিক আছে, উভয়ই দিয়েছে যে অপশন সেটাই হবে। তারপরেরটা, আচ্ছা কি দেখো বলছে এদের মধ্যে কোনটি ওহমের সূত্রের গাণিতিক রূপ, আচ্ছা ওহমের সূত্র সবাই জানো, কি ওহমের সূত্রটা কি ছিল, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ওর বিভব প্রভেদের সাথে সমানুপাতিক, মানে বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা সমানুপাতিক, মানে ভি ভ্যারিজেস আই, এই ভ্যারিজেসটাকে তুলতে গেলে কি করতে, একটা ধ্রুবক দিয়ে গুণ করতে, মানে ভি ইজ ইকাল টু আর দিয়ে গুণ করি, মানে আই গুণ আর বা আর গুণ আই, এরকম, আরটা হচ্ছে রোধ, যেখানে ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ, মানে এখানে দেখো অপশন বি তেই আছে ভি ইজ ইকাল টু আই, আর এটাই ওহমের সূত্রের গাণিতিক রূপ, জানো এমনি মুখে মুখে হয়ে যাবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে এদের মধ্যে কোন শ্রেণীর জীবেরা পরিবেশকে পরিষ্কার রাখে, দেখো এখানে কি কি দিয়েছে অপশন গুলো একটু দেখতে হবে, শৈবাল ও লাইকেন, শৈবাল ও প্রোটোজোয়া, প্রোটোজোয়া ও লাইকেন, ব্যাকটেরিয়া ও ছত্রাক। দেখো ব্যাকটেরিয়া কি করে, ব্যাকটেরিয়া যেসব মৃত জৈব বস্তুগুলো ওগুলো পচিয়ে টচিয়ে ওগুলোকে কি করে পরিবেশের সাথে মিশিয়ে দিতে সাহায্য করে, তাহলে পরিবেশকে পরিষ্কার রাখবে কে, মৃত জৈব বস্তুর পচনে সেগুলোকে ইয়ে করে আবার পরিবেশের সাথে ফিরিয়ে দেয় হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক এরা, তাহলে এরা কারা পরিবেশকে পরিষ্কার রাখে, হবে ব্যাকটেরিয়া ও ছত্রাক, এরা হবে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু হবে না। তারপরেরটা, আচ্ছা এখানে দেখো একটা ছবি দিয়েছে, ঠিক আছে, এই ছবিতে দেখো এ বি সি ডি ই এগুলোকে বের করতে দিয়েছিল, হ্যাঁ, তা আমি আর এগুলোর অপশন গুলো দিইনি। এই এটা কি, এটা একটা পাতার একটা পাতার লম্বচ্ছেদ করলে এটা এসছে, ঠিক আছে, দেখো আমি তোমাদের তোমাদের বইয়ে যে ছবিটা রয়েছে সেটাকে দেখাই, এখানে এবিসিডি এগুলো বের করতে হবে, হ্যাঁ, দেখো এটা হচ্ছে পাতার একটা প্রস্থচ্ছেদ, মানে পাতাকে প্রস্থ বরাবর কাটলে যেরকম হয় সেরকম একটা দিয়েছে, দেখো এখানে দেখো এইটা বের করতে দিয়েছিল, এই নিম্ন বহিস্তক যেটা নিচের অংশটুকু এইটুকু বের করতে দিয়েছিল, রক্ষী কোষ এটা বের করতে দিয়েছিল, দেখো বাতাবকাশ এটাও দিয়েছিল, ক্লোরোপ্লাস্ট এটাও দিয়েছিল, তাহলে দেখো উপরেরটা হচ্ছে ঊর্ধ্ব বহিস্তক, নিচেরটা হচ্ছে নিম্ন বহিস্তক, তাহলে দেখো এখানে দেখো এই ছবিতে এ আর বি তাহলে কি, এটা হচ্ছে ঊর্ধ্ব বহিস্তক এরকম দিয়েছিল, হ্যাঁ আমি তোমাদের অপশন গুলো দেওয়া হয়নি, ঊর্ধ্ব বহিস্তক মানে সবগুলোর নাম এরকম সাজিয়ে দিয়েছিল, এ বি সি ডি ই, এটা কি বিটা কি সিটা কি ডিটা কি এরকম উল্টো পাল্টা দিয়েছিল, হ্যাঁ, এ ঊর্ধ্ব বহিস্তক, বি হচ্ছে নিম্ন বহিস্তক, এই দুটো পেয়ে গেলাম। আচ্ছা আর কি, ইডিসি, দেখো ছবিতে সি কোনটা ছিল, এটা বোধহয় সি ছিল, এটা হচ্ছে রক্ষী কোষ, এটা হচ্ছে বাতাবকাশ, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তাহলে দেখি এই যে ই যেটা সেটা কি, ইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আচ্ছা এই যে মাঝের যে গ্যাপ এটা কি, এটা হচ্ছে বাতাবকাশ, ডিটা হচ্ছে বাতাবকাশ বা বাতব, মানে বাতাসের থেকে এসছে, আর সিটা কি, সিটা হচ্ছে রক্ষী কোষ, সিটা হচ্ছে রক্ষী কোষ। আচ্ছা তো তোমাদের আজকের ক্লাসটা এত দূরই থাকবে, এর পরের ক্লাসে আমি তোমাদের আরো নতুন নতুন শিফটের সেগুলো করাবো, এছাড়াও তোমাদের জন্য আমি অঙ্ক এবং জিআই এরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ ক্লাস করছি, শুরু করেছি সেগুলো, এবং নতুন চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও তোমাদের গ্রুপ ডির এক্সামের জন্য কিন্তু আমি শুরু করব, তো তোমাদের সায়েন্সের ক্লাসও করব এবং বাকি সাবজেক্টগুলোর ক্লাসও কিন্তু করাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে কিন্তু তোমরা এই ক্লাসগুলো একদম ফ্রিতে করতে পারবে। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।